মিয়ানমারের সাথে মানবিক করিডোর ইস্যুতে রাজনৈতিক দল এবং জনগণকে পাশ কাটিয়ে সিদ্ধান্ত নিতে যাচ্ছে সরকার, এমন মন্তব্য তারেক রহমানের। সরকারের একটি অংশ ফ্যাসিবাদ বিরোধী ঐক্যে বিভেদ সৃষ্টি করতে চায় বলেও দাবি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের। এদিকে প্রধান উপদেষ্টার কার্যালয় জানিয়েছে, রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা করেই মিয়ানমারে মানবিক করিডোর বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। আর বিশ্লেষকরা বলছেন, হুট করে এমন কোনো সিদ্ধান্ত নেওয়া হলে সেটি দেশের জন্য ক্ষতিকর হবে। এ নিয়ে বিস্তারিত প্রতিবেদন থাকছে সংবাদের মূল আয়োজনে। আমন্ত্রণ জানাচ্ছি সকাল 9টায় বিরতিহীন ইন্ডিপেন্ডেন্ট সংবাদে। আপনাদের সাথে আছি আমি আতিফ আঞ্জুমান। শুরুতেই জানিয়ে দেব শিরোনামগুলো। সড়কে শৃঙ্খলা ফেরানোয় আগ্রহ নেই বাস মালিকদের। মেয়াদ উত্তীর্ণ যান সরাতে 6 মাসে নেই কোনো পদক্ষেপ, কঠোর হচ্ছে বিআরটিএ। ঠিকাদার টাকা নিয়ে পালিয়ে যাওয়ায় বগুড়া সারিয়াকান্দিতে 1.5 বছর বন্ধ সড়কের কাজ, দুর্ভোগে এলাকাবাসী। শেরপুরে প্রতি বছরই বন্যায় ডুবছে বাড়িঘর, ফসলি জমি, নদী খনন ও বেড়ি বাঁধ নির্মাণের দাবি। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। শুনছিলেন শিরোনামগুলো, এবার চলে যাচ্ছি পুরো খবরে। রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা করেই মিয়ানমারে মানবিক করিডোর বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছে প্রধান উপদেষ্টার কার্যালয়। বিশ্লেষকরা বলছেন, হুট করে এ ধরনের কোনো সিদ্ধান্ত নেওয়া হলে সেটি দেশের জন্য ক্ষতিকর হবে। সংশ্লিষ্ট সব মহলের সাথে আলোচনা করেই এই সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানান তারা। মিয়ানমারের রাখাইন রাজ্যে আরাকান আর্মির সাথে জান্তা সরকারের যুদ্ধ চলছে। তীব্র খাদ্য সংকটে ভুগছে সেখানকার নাগরিকরা। এ অবস্থায় রাখাইন রাজ্যে ত্রাণ পৌঁছাতে একটি মানবিক করিডোর দিতে বাংলাদেশের প্রতি অনুরোধ জানায় জাতিসংঘ। সম্প্রতি এক সংবাদ সম্মেলনে পররাষ্ট্র উপদেষ্টা এ বিষয়ে শর্ত সাপেক্ষে নীতিগত সম্মতির কথা জানান। এরপরই শুরু হয় নানা সমালোচনা। সেই শর্তাবলী যদি পালিত হয় আমরা এটা অবশ্যই কোঅপারেট করব, ইউএনের তত্ত্বাবধানে অবশ্যই। বিএনপি সহ বেশ কয়েকটি রাজনৈতিক দলের পক্ষ থেকে জানানো হয়, এটি দেশের সার্বভৌমত্বের জন্য হুমকির কারণ হতে পারে। এই সিদ্ধান্তের সঙ্গে আমাদের স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং ভবিষ্যতে এই অঞ্চলের শান্তি স্থিতিশীলতা জড়িত আছে। আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকরা বলছেন, এই করিডোর হলে সেখানে নিরাপত্তা ঝুঁকির আশঙ্কা রয়ে যাবে। যে সিদ্ধান্তই হোক তা নিতে হবে রাজনৈতিক দলগুলোর ঐক্যমতের ভিত্তিতে। আমাদের সার্বভৌমত্বের জন্য সব দিক থেকে এটা অনেক বড় ইমপ্লিকেশন। তো সেই জন্য আমি মনে করি যে এটা একটা আমাদের উচিত ছিল একটা সব আমাদের রাজনৈতিক দলকে ডেকে ওদের সঙ্গে আলোচনা করা। এটা আমরা লক্ষ্য করছি। প্রধান উপদেষ্টার কার্যালয় বলছে, যদি রাখাইন রাজ্যে জাতিসংঘের নেতৃত্বে কোনো মানবিক সহায়তা দেয়া হয় তবে বাংলাদেশ তার লজিস্টিক সহায়তা দিতে আগ্রহী থাকবে। রাজনৈতিক দলের সাথে আলোচনা করেই এই সিদ্ধান্ত নেওয়া হবে। যদি ইউএন এই মুভটা নেয় যে ওইখানে তারা মানবিক সাহায্যের জন্য যদি মুভ করে, তাহলে সেক্ষেত্রে আমরা আমাদের উইলিংনেসটা আমরা জানিয়েছি। এর বাইরে কিন্তু কিছু না। আমরা অবশ্যই এটা আমাদের রিলেভেন্ট যারা স্টেক হোল্ডার আছে তাদের সাথে আমরা কথা বলবো, মানে বাংলাদেশের ভিতরে। এই অবস্থায় রোহিঙ্গাদের প্রত্যাবাসন প্রক্রিয়াটা কিভাবে সহজ করা যায় সেটি নিয়েও আলোচনা চলছে বলে জানিয়েছে প্রধান উপদেষ্টার কার্যালয়। নূরে আলম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। সরকারের একটি অংশ ফ্যাসিবাদ বিরোধী ঐক্যে বিভেদ সৃষ্টি করতে চায় বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেন, মিয়ানমারের সাথে মানবিক করিডোর ইস্যুতে রাজনৈতিক দল এবং জনগণকে পাশ কাটিয়ে সিদ্ধান্ত নিতে যাচ্ছে অন্তর্বর্তী সরকার। বৃহস্পতিবার দুপুরে নেপালটনে মে দিবস উপলক্ষে আয়োজিত সমাবেশে তারেক রহমান একথা বলেন। মে দিবস দিচ্ছে ডাক, বৈষম্য নিপাত যাক, এই স্লোগানে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে জাতীয়তাবাদী শ্রমিক দলের এ সমাবেশ। বৃহস্পতিবার বেলা 2টায় সমাবেশের আনুষ্ঠানিকতা শুরুর কয়েক ঘন্টা আগে থেকেই খণ্ড খণ্ড মিছিল নিয়ে নয়াপল্টনে জড়ো হন ঢাকাসহ বিভিন্ন জেলা থেকে আসা শ্রমিক দলের নেতাকর্মীরা। কখনো রোদ আবার কখনো বৃষ্টি উপেক্ষা করেই চলে মে দিবসের এ সমাবেশ।
সমাবেশে ঘোষণাপত্র পাঠ করেন শ্রমিক নেতা শিমুল বিশ্বাস। পরে সমসাময়িক বিভিন্ন ইস্যুতে কথা বলেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতারা। দ্রুত নির্বাচনের ব্যবস্থা করেন। প্রধান অতিথির বক্তব্যে তারেক রহমান বলেন, রাজনৈতিক দল এবং জনগণকে পাশ কাটিয়ে এ সরকার কোনো সিদ্ধান্ত নিলে তা মেনে নেওয়া হবে না। বাংলাদেশকে করিডোর হিসাবে ব্যবহারের অনুমতি দেওয়ার ব্যাপারে অন্তর্বর্তীকালীন সরকার নাকি নীতিগতভাবে সিদ্ধান্ত নিয়েছে, এমন একটি স্পর্শকাতর বিষয় সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে অন্তর্বর্তীকালীন সরকার কিন্তু জনগণকে জানায়নি। এমনকি জনগণের প্রতিনিধিত্বকারী রাজনৈতিক দলগুলোর সঙ্গেও কোনোই আলোচনা করার প্রয়োজন বোধ করেনি। সিদ্ধান্ত আসতে হবে জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত জাতীয় সংসদের মাধ্যমে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দাবি, ফ্যাসিবাদের পতন হলেও গণতন্ত্র এখনো পুরোপুরি ফিরে আসেনি। অন্তর্বর্তীকালীন সরকারের একটি অংশ সংস্কার এবং নির্বাচনকে মুখোমুখি দাঁড় করিয়ে ফ্যাসিবাদ বিরোধী রাজনৈতিক দলগুলোর মধ্যে সুপরিকল্পিতভাবে বিরোধ উস্কে দিতে চায়। কোনো ব্যক্তি অথবা গোষ্ঠীর মনে বিনা ভোটে ক্ষমতা দীর্ঘায়িত করার সুপ্ত বাসনা, পুনের আকাঙ্ক্ষা যেন রাষ্ট্র সরকারকে ফ্যাসিবাদে প্রতিপ্রলুব্ধ করতে না পারে। নয়াপল্টনের এ শ্রমিক সমাবেশের জনস্রোত ছড়িয়ে পড়ে কাকরাইল, শান্তিনগর, ফকিরাপুল সহ আশপাশের বিভিন্ন এলাকায়। মে দিবসের এই সমাবেশেও নেতাদের বক্তব্যে উঠে আসে জাতীয় নির্বাচন প্রসঙ্গ। তাদের দাবি, জনগণের ভোটে নির্বাচিত সরকারই পারবে শ্রমিক সহ সবার অধিকার বুঝিয়ে দিতে। তাই সময়ক্ষেপণ না করে দ্রুত নির্বাচনের দাবি বিএনপি নেতাদের। মাহমুদ শরীফ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, নয়াপল্টন, ঢাকা। দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের উপর ঝুঁকি তৈরি করে এমন কোনো সিদ্ধান্ত সরকারকে নিতে দেয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর। বৃহস্পতিবার সন্ধ্যায় আশুলিয়ার জিরাবতে শ্রমিক সমাবেশে তিনি কথা বলেন। নুরুল হক নূর বলেন, রাখাইন রাজ্যে মানবিক করিডোরের বিষয়ে আলোচনা পর্যন্তই সরকারকে সীমাবদ্ধ থাকতে হবে। এমন কোনো সিদ্ধান্ত নেওয়া যাবে না যা জনগণকে নিরাপত্তাহীনতার ঝুঁকিতে ফেলবে। অন্তর্বর্তী সরকারের প্রতি জনগণের সমর্থন, ভালোবাসা থাকলেও সরকার যা ইচ্ছে করবে তা মেনে নেওয়া হবে না। দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের উপরে ঝুঁকি তৈরি হয় এমন কোন সিদ্ধান্ত অন্তর্বর্তীকালীন সরকার কিংবা কোন সরকারকে আমরা নিতে দেব না। রাখাইন রাজ্যে ওই তথাকথিত সহায়তা পৌঁছানোর নামে যে মানবিক করিডোরের আলোচনা চলছে, সরকারকে বলবো ওইখানে ফুল স্টপ মারেন। নিরপেক্ষতা প্রশ্নবিদ্ধ উল্লেখ করে নির্বাচনের আগে ইসি পুনর্গঠন চায় জাতীয় নাগরিক পার্টি এনসিপি। বৃহস্পতিবার বিকেলে রাজধানীর বাংলা মোটরে দলের অস্থায়ী কার্যালয়ে শ্রমিক দিবসের আলোচনায় এ দাবি করেন নেতারা। এ সময় প্রবাসী শ্রমিকদের ভোটের অধিকার নিশ্চিতের দাবি জানান তারা। আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে আলোচনা সভার আয়োজন করে জাতীয় নাগরিক পার্টি। এতে উঠে আসে নিপীড়িত শ্রমিকদের নানা বঞ্চনার কথা। বৃহস্পতিবার বিকেলে আলোচনা সভায় বর্তমান নির্বাচন কমিশন নিয়ে প্রশ্ন তোলেন নেতারা। দাবি করেন, আগামী নির্বাচনের আগেই ইসির পুনর্গঠন করতে হবে। ন্যূনতম বাংলাদেশের স্ট্যান্ডার্ডে যে ধরনের সুষ্ঠু নির্বাচন ইতিহাস আছে অতীতে, সে ধরনের একটা নির্বাচন করা যাবে কিনা এটা নিয়ে আমাদের প্রশ্ন তৈরি হয়েছে। এই ইসির নিরপেক্ষতা ইতিমধ্যেই প্রশ্নবিদ্ধ। সুতরাং অবিলম্বে আমাদের তরফ থেকে আমরা মনে করি যে এই ইসির পুনর্গঠন করতে হবে। ফ্যাসিস্ট হাসিনার পতন হলেও গণমাধ্যম কর্মীদের দুর্দিন কাটেনি বলে উল্লেখ করেন এনসিপির মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন পাটোয়ারি। অপ্রাতিষ্ঠানিক খাতে শ্রমিকদের নিয়ে পরিকল্পনার কথা জানান তিনি। মালিকদের অধীনে যারা কাজ করে তাদেরকে দলদাস হিসাবে ব্যবহার করে যে বাংলাদেশের অর্থনীতি দাঁড় করানো হয়েছে, এটা অচিরেই ধসে পড়বে। কারণ আমরা দেখেছিলাম এই গণ অভ্যুত্থানের পূর্ব এবং পরবর্তী সময়ে যখনই শ্রমিকরা তাদের ন্যায্য অধিকার নিয়ে মাঠে নেমেছে, তখনই দল মত নির্বিশেষে এই মালিক পক্ষ তাদের উপর হামলে পড়েছে। নির্বাচনে প্রবাসী শ্রমিকদের ভোটের অধিকার নিশ্চিতের দাবি জানান হাসনাত আব্দুল্লাহ। বলেন, তাদের বঞ্চিত রেখে নির্বাচন দেয়া আরেকটি বৈষম্যের শামিল। পৃথিবীর যে প্রান্তে আমাদের রেমিটেন্স যোদ্ধারা রয়েছে তাদের প্রতি আমাদের সম্মান জানানোর জন্য আমরা চাই আগামী নির্বাচনেই তাদের ভোটাধিকারকে স্বীকৃতি দিতে হবে এবং সেটির জন্য নির্বাচন কমিশন যেন খুব দ্রুততম সময়ের মধ্যে যথাযথ ব্যবস্থা নেয়, সেটির জন্য আমরা তাদের কাছে আমরা তাদের সুদৃষ্টি আশা করছি।
দলমত নির্বিশেষে শ্রমিকদের অধিকার প্রতিষ্ঠা ও দেশ পুনর্গঠনের কথাও জানান এনসিপি নেতারা। তাদের অধিকারের জায়গাটা আমরা এত বছর। জাহিদুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। জামায়াতে ইসলামী ক্ষমতায় গেলে মর্যাদার সঙ্গে কাজ করতে পারবেন সব নারী, বললেন দলের আমির ডাক্তার শফিকুর রহমান। গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষা পূরণ করতে ইসলামী শাসন ব্যবস্থা প্রতিষ্ঠার উপর জোর দেন নেতারা। বৃহস্পতিবার সকালে রাজধানী পুরানা পল্টনে মহান মে দিবস উপলক্ষে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন আয়োজিত শ্রমিক সমাবেশে এসব কথা বলেন তারা। বৃহস্পতিবার সকাল ৯টা থেকেই রাজধানীর বিভিন্ন প্রান্ত থেকে শ্রমিক কল্যাণ ফেডারেশনের সমাবেশে যোগ দিতে পুরানা পল্টনে জড়ো হতে থাকেন শ্রমজীবীরা। সমাবেশে জামায়াতে ইসলামীর নেতারা বলেন, নতুন বাংলাদেশে শ্রমিক ও মালিকের বন্ধন অটুট রেখে অর্থনীতির চাকা সচল রাখতে হবে। ইসলামী শ্রম আইন প্রতিষ্ঠা না হলে শ্রমিকের অধিকার সংরক্ষিত হবে না বলেও মন্তব্য তাদের। ইসলামী সমাজ, ইসলামের কল্যাণ রাষ্ট্র কায়েম না হলে ইসলামী শ্রমনীতি কায়েম হবে না। কি বলেন, ঠিক কিনা? রাষ্ট্র যদি বাতিল আর তাগুতের হাতে থাকে, আলাদাভাবে ইসলামী শ্রমনীতি কখনো কায়েম করা যায় না। তাই ইসলামী শ্রমনীতির সংগ্রাম, ইসলামী রাষ্ট্রের সংগ্রাম এক এবং অভিন্ন সংগ্রাম। সমাবেশের প্রধান অতিথি জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান বলেন, দল ও ধর্মের ঊর্ধ্বে উঠে সব মানুষকে সম্মান দিতে হবে। নারী শ্রমিকদের মর্যাদা রক্ষার উপরও গুরুত্ব দেন তিনি। প্রতিপক্ষ আমাদের বিরুদ্ধে অপবাদ ছড়ায়, জামায়াতে ইসলামী ক্ষমতায় গেলে মহিলাদের আর কোনো কাজ করতে দিবে না, ঘর থেকে বের হতে দেবে না। আমরা আমাদের এই বোনদেরকে নিশ্চয়তা দিচ্ছি, তারা তাদের যোগ্যতা এবং পছন্দ অনুযায়ী কর্মক্ষেত্রে কাজ করবেন। এখন তাদের কোনো সম্মান নাই, তাদের কোনো মর্যাদা নাই এবং তাদের কোনো নিরাপত্তা নাই। সেই রাষ্ট্রে ইনশাআল্লাহ তাদের মর্যাদাও আমরা কায়েম করব, তাদের নিরাপত্তাও নিশ্চিত করা হবে ইনশাআল্লাহ। এদিকে রাজধানীর যাত্রাবাড়িতে ইসলামী শ্রমিক আন্দোলনের সমাবেশে নেতারা বলেন, দেশের উন্নয়নে মালিক শ্রমিক বৈরিতা নয়, প্রয়োজন ঐক্য। আমরা মালিক শ্রমিকের সাথে একটা হৃদ্রতা চাই, যে মালিক ও শ্রমিকদেরকে দেখবে, শ্রমিকরাও মালিককে দেখবে। গার্মেন্টস থেকে শুরু করে প্রত্যেকটা সেক্টরে আমরা যারা আছি, আমরা মালিকের সাথে আলোচনা করব, বারবার বসবো, সমস্যার সমাধান করব। এ সময় বিগত সরকারের সমালোচনা করে তিনি বলেন, যত দ্রুত সম্ভব আওয়ামী লীগের দৃশ্যমান বিচার শুরু করতে হবে। বন ইবনে কামাল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এই মুহূর্তে বাংলাদেশের শ্রমিক শ্রেণী একটি দুঃসময় পার করছে বলে মন্তব্য করে জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের। তিনি আরও বলেন, জুলাই অভ্যুত্থানের পর অনেক প্রতিষ্ঠান বন্ধ হয়ে গিয়েছে ও আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হয়েছে। সেই সব কারখানা শ্রমিকদের পুনর্বহাল করা সরকারের দায়িত্ব। বৃহস্পতিবার বিকেলে শ্রমিক দিবস উপলক্ষে দলটির প্রধান কার্যালয়ে আয়োজিত আলোচনা সভা ও বর্ণাঢ্য র্যালিতে যোগ দিয়ে তিনি এসব মন্তব্য করেন। তিনি অন্তর্বর্তীকালীন সরকারের সমালোচনা করে বলেন, এই সরকার দেশের মানুষের মধ্যে বিভাজন তৈরি করছে। সব সংস্কার একদিনে করা সম্ভব নয়, এর জন্য দরকার সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন। বৈদেশিক বিনিয়োগ বৃদ্ধির জন্য সরকারের প্রতি আহ্বান জানান তিনি। নতুন দলের নামে পুরনো ফ্যাসিবাদ যেন ফিরে না আসতে পারে, সেদিকে লক্ষ্য রাখার কথাও বলেন গোলাম মোহাম্মদ কাদের। সম্প্রতি 3 সাংবাদিকের চাকরিচ্যুতের ঘটনায় তিনি বলেন, কাজ করতে গেলে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের সম্মুখীন হতে হয়, কিন্তু এর প্রতিক্রিয়া তাদের চাকরিচ্যুতি করে নয়। বিশ্বের সর্বস্থানে শ্রমিক শ্রেণীর কারখানা সেগুলোকে আগুন দিয়ে জ্বালিয়ে দেওয়া হয়েছে। অনেক ক্ষেত্রে তাদের র মেটেরিয়াল গুলো জ্বালিয়ে দেওয়া হয়েছে, মেশিন পত্র ধ্বংস করে দেওয়া হয়েছে। তাদের পক্ষে আবার নতুন করে সেখানে চাকরি করা সম্ভব হবে না। এই মানুষগুলি আজকে অসহায়ের মতো দাঁড়িয়ে আছে, তাদের জন্য পুনর্বাসনের ব্যবস্থা করতে হবে, এটা সরকারের দায়িত্ব। সড়কে শৃঙ্খলা ফেরাতে সরকারের আগ্রহ থাকলেও উদ্যোগ নেই গাড়ির মালিকদের। মেয়াদোত্তীর্ণ গাড়ি উঠিয়ে নিতে সরকারের দেয়া 6 মাস সময়ে কোনো পদক্ষেপই নেননি তারা। যদিও মালিক সমিতির আশা, নির্ধারিত সময়ের পর আর পুরনো গাড়ি চালাবেন না মালিকরা। এদিকে সিদ্ধান্ত কার্যকর করতে এবার কঠোর অবস্থানে থাকবে বলে জানিয়েছে বিআরটিএ। বিআরটিএর হিসাবে সারা দেশে ৭৫,০০০-এর বেশি বাস, মিনিবাস, ট্রাক, কাভার্ড ভ্যান ও ট্যাঙ্ক লরির আয়ুষ্কাল পেরিয়ে গেছে, যেগুলো সড়কে শৃঙ্খলার পাশাপাশি পরিবেশের জন্যও হুমকি। সড়ক থেকে এসব গাড়ি উঠিয়ে নিতে গেল অক্টোবরে সিদ্ধান্ত নেয় সরকার। এজন্য মালিকদের 6 মাস সময় দেওয়া হয়। পাশাপাশি নতুন গাড়ি কিনতে সহজ শর্তে ঋণের আশ্বাসও দেওয়া হয়। তবে সড়ক পরিস্থিতি ভিন্ন। নতুন গাড়ি তো নামেইনি, পুরনোগুলোও চলছে দেদারসে।
এতে নির্দেশনা মানায় মালিকদের আগ্রহ কতটা তা নিয়ে উঠেছে প্রশ্ন। মালিক সমিতি বলছে সব মালিকদের আগেই সরকারি সিদ্ধান্ত অবহিত করা হয়েছে। নির্দিষ্ট সময়ের পরও পুরনো গাড়ি চললে দায় নেবে না সমিতি। মালিকদেরকে আমরা ওয়ার্ন করেছি, আমরা সার্কুলার দিয়েছি, মিটিং করে সভা করে আমরা বলেছি, এবং এখানে 1-2 বা কেউ যদি এর বিপক্ষে থাকে সেটা গ্রহণযোগ্য নয়, কারণ এটা আইন প্রচলিত, আইনের প্রতি আমাদের সকলকে শ্রদ্ধাশীল হতে হবে। বিআরটি এর বিজ্ঞপ্তি অনুসারে 1 মে থেকে রাজধানীর রাস্তায় 20 বছর পুরনো বাস এবং 25 বছর পার করা ট্রাক কাভার্ড ভ্যান চলবে না। এ ব্যাপারে কঠোর থাকার কথা জানান চেয়ারম্যান। হঠাৎ করে আমরা করছি না, আমরা কন্টিনিউয়াস মেসেজ দিয়ে আসছি, পত্রিকা বিজ্ঞপ্তি, চিঠিপত্র ইস্যু করা, সভা করা, ফলে আমরা মনে করি যে তাদেরকে যথেষ্ট পরিমাণে আমরা জানাতে পেরেছি। এই পর্যায়ে আশা করি না যে কেউ আর পুরনো গাড়ি বের করবে, এবং বের করে যদি করে তাহলে আমরা আমাদের আইন অনুযায়ী আমাদের ম্যাজিস্ট্রেটরা রয়েছেন, আমরা সেই গাড়িগুলোকে জব্দ করব, ডাম্পিংয়ে দিব। আওয়ামী লীগ সরকারের সময়েও একই উদ্যোগ নেওয়া হয়েছিল, তবে মালিকদের বিরোধিতায় ভেস্তে যায়। এবারও একই ঘটনার পুনরাবৃত্তি নিয়ে শঙ্কা অনেকের। আনোয়ার সাদাত নূর, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। রাজধানী মোহাম্মদপুরে বছিলায় ট্রাকের সঙ্গে সংঘর্ষে নিহত হয়েছেন অটোরিকশার চালক। দুর্ঘটনায় আহত হয়েছেন অটোরিকশার 2 যাত্রী। পুলিশ জানায় বৃহস্পতিবার রাতে বছিলা ব্রিজ এলাকায় ট্রাকের সঙ্গে সংঘর্ষ হয় অটোরিকশাটির। দুর্ঘটনার পর আহত অবস্থায় সোহরাওয়ার্দী মেডিকেলে নেয়ার আগেই মারা যান অটোরিকশার চালক সাদিকুল। এই ঘটনায় পুলিশ ট্রাকটি জব্দ করলেও পালিয়ে যান চালক। স্বজনেরা জানান সাদিকুল পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি ছিলেন। পরিবারে তার স্ত্রী ও 2 সন্তান আছেন। কক্সবাজারের টেকনাফের নাফ নদী থেকে ধরে নিয়ে যাওয়া 4 রোহিঙ্গা জেলের খোঁজ পাওয়া যায়নি এখনো। বৃহস্পতিবার সকালে দমদমিয়া সংলগ্ন লালদ্বীপ পয়েন্ট থেকে তাদের ধরে নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে মিয়ানমারের সশস্ত্র গোষ্ঠী আরাকান আর্মির বিরুদ্ধে। টেকনাফের জাদিমুরা রোহিঙ্গা ক্যাম্পের মাঝি মোহাম্মদ নূর জানান, সকালে ক্যাম্প থেকে অনেক জেলে নাফ নদীতে মাছ ধরতে যায়। প্লাস্টিকের ড্রামের ভেলা বানিয়ে মাছ ধরছিলেন তারা। এ সময় আরাকান আর্মির সদস্যরা অস্ত্রের মুখে 4 জেলেকে ধরে নিয়ে যায়। ঘটনার সময় নদীতে ঝাঁপ দিয়ে বেশ কয়েকজন জেলে পালিয়ে আসে। টেকনাফের উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ এহসান উদ্দিন জানান, জেলেদের উদ্ধারের বিষয়ে খোঁজখবর নেওয়া হচ্ছে। এর আগে গত 8 এপ্রিল নাফ নদীর মোহনা থেকে 11 জেলে সহ 5টি মাছ ধরার ট্রলার আটক করে নিয়ে যায় আরাকান আর্মি। পরে বিজিবির মধ্যস্থতায় ছেড়ে দেওয়া হয় তাদের। ঠিকাদারি প্রতিষ্ঠানের পালিয়ে যাওয়ায় বগুড়ার সারিয়াকান্দিতে 1 কিলোমিটার সড়কের কাজ বন্ধ আছে প্রায় 1.5 বছর। এতে সড়কটিতে চলাচল করতে গিয়ে ভোগান্তিতে পড়ছেন স্থানীয়রা। সংশ্লিষ্টরা বলছেন, কাজ শেষ করতে নতুন করে ঠিকাদার নিয়োগে নেওয়া হয়েছে উদ্যোগ। 2022 সালের ডিসেম্বরে বগুড়ার সারিয়াকান্দিতে 7টি গ্রামের 8000 মানুষের চলাচলের জন্য প্রায় 1 কিলোমিটার সড়ক নির্মাণের কাজ শুরু হয়। ডিজাস্টার রিস্ক ম্যানেজমেন্ট এনহ্যান্সমেন্ট প্রকল্পের আওতায় এলাকার কয়েরপাড়া মসজিদ থেকে দেলুয়াবাড়ি প্রাথমিক বিদ্যালয় পর্যন্ত এ সড়ক নির্মাণের কাজ পায় ঠিকাদারি প্রতিষ্ঠান ডিটিসি SFCPL। ঠিকাদারি প্রতিষ্ঠান 6 মাসের মধ্যে প্রায় 80 লাখ টাকার বিল তুলে পালিয়ে যায়। ফলে কাজ বন্ধ হয়ে যাওয়ায় বেহাল সড়কটিতে যাতায়াত করতে গিয়ে ভোগান্তিতে পড়েছেন স্থানীয়রা। রাস্তা বানাতে খুঁড়ে ড্রেন করে থেকে গেছে, এখন রাস্তা হাঁটা চলা খুবই অসুবিধা। আর রাস্তার মাঝখানে ভালো রাস্তা কাটে 2টা ব্রিজ করছে, যে ব্রিজের কোনো দরকার নাই। 1 বছর তারা পাইলে চলে গেছে, রাস্তাটা খুব কষ্ট করে থেকে গেছে, খুঁড়ে টুড়ে ন করে থেকে গেছে। এই রাস্তা মানুষের লোকজন যাওয়া আসি করা খুব কষ্ট হয়েছে। বাংলাদেশ সরকার ও জাইকা সড়কটি নির্মাণে 2,57 লাখ টাকা দেয় দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরকে। বাকি কাজ শেষ করতে উদ্যোগ নেয়ার কথা জানিয়েছেন ভারপ্রাপ্ত প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা। পূর্বের ঠিকাদারের বিষয়ে একটি সমস্যা ছিল, ইতিমধ্যে জায়গাটি আমি ভিজিট করেছি। আমরা ইতিমধ্যে রিটেন্ডারে চলে গেছে আমার ডিপার্টমেন্ট। আমরা আশা করছি খুব দ্রুতই এই সমস্যার সমাধান হবে এবং কাজটি আমরা চালু করতে পারব। 2023 সালের মধ্যে সড়কটি নির্মাণের কাজ শেষ হবার কথা থাকলেও কাজ শেষ হয়েছে মাত্র 15%। হাসিবুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, সারিয়াকান্দি, বগুড়া। শেরপুরে 4টি পাহাড়ি নদীতে বেড়িবাঁধ না থাকায় প্রতি বছরই বন্যায় ডুবে যায় বাড়িঘর, ব্যবসা প্রতিষ্ঠান ও ফসলি জমি। এতে বছরে ক্ষতি হচ্ছে কয়েক কোটি টাকার। খননের অভাবে ভরাট হওয়ায় দখল হয়ে যাচ্ছে
নদী তীরের এলাকা। এই অবস্থায় অবিলম্বে নদী খনন ও বেড়িবাঁধ নির্মাণের দাবি স্থানীয়দের। গত বছরের অক্টোবরে পাহাড়ি ঢল ও বন্যায় শেরপুরে ফসল, ঘরবাড়ি ও মৎস্য খামারে ব্যাপক ক্ষতি হয়। শুধু কৃষিতেই ক্ষতি হয় 700 কোটি টাকার। প্রতি বছরই এমন অবস্থা হয়। ঢল ও বন্যার পানিতে থাকা বালিতে ভরাট হচ্ছে মহারশি, ভোগাই, চিল্লাখালী এবং সোমেশ্বরী নদী। দখল হয়ে যাচ্ছে নদী তীরের এলাকা। এছাড়া নদীগুলোতে বন্যা নিয়ন্ত্রণ বাঁধ না থাকায় প্রতি বছরই কয়েক কোটি টাকার ক্ষতি হচ্ছে। খালি জ্বালামালা খুঁটিকের এই বগল দিয়ে জায়গা বান ঠিক মতো দেন। এই বাঁধটা একদম নিচু হয়ে গেছে, আর একটু বন্যা হলে আমাদের বাজারের ভেতর দিয়ে একদম পানি চলে আসে। সংস্কারের অভাবে একটুখানি ভেঙে গেলে পরবর্তীতে দেখা যায় যে এটার ওই কিছুক্ষণের মধ্যে যেমন এখন অনেক বড় ভাঙ্গা দেয়, তো যার জন্য এই ক্ষয়ক্ষতি ফেরানো যায় না। গত বছরের বন্যায় ক্ষতিগ্রস্ত বাঁধ সংস্কারের কাজ চলছে, তবে অর্থ স্বল্পতার কারণে পুরোপুরি কাজ করা সম্ভব হচ্ছে না বলে জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড। বাঁধ পুনর্বাসনের চিল্লাখালী নদীতে, এরপরে হচ্ছে মহারশী নদীতেও আমাদের কাজ চলতেছে। তবে বরাদ্দ অপর্যাপ্ততার কারণে আমরা সব জায়গায় হয়তো কাজ করতে পারছি না। আমাদের চাহিদা প্রেরণ করা রয়েছে। দীর্ঘদিন ধরেই পাহাড়ি নদীতে শক্ত বাঁধ নির্মাণের দাবি জানাচ্ছে এলাকাবাসী। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। পল্লী বিদ্যুৎ সমিতির সহায়তায় ঢাকা রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চল ডিইপিসিডির স্বাভাবিক কার্যক্রম স্বাভাবিক রাখা হয়েছে। তবে এতে আশপাশের এলাকায় লোডশেডিং বেড়েছে। ডিইপিসিডির বিদ্যুতের চাহিদা মেটাতে গিয়ে সংকট আরও বাড়তে পারে বলে ধারণা সংশ্লিষ্টদের। এর আগে বিদ্যুৎ সরবরাহ করা ইউনাইটেড পাওয়ার জেনারেশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানির পাওয়ার প্ল্যান্টে গ্যাস সরবরাহ বন্ধ হয়ে যাওয়ায় সোমবার দুপুর থেকে ডিইপিজেড এলাকার বিদ্যুৎ সংকট দেখা দেয়। এ পরিস্থিতিতে উৎপাদন বন্ধ হয়ে যায় বেশ কয়েকটি কারখানায়। পরে বিকল্প উৎস হিসেবে পল্লী বিদ্যুৎ বোর্ড থেকে বিদ্যুৎ সরবরাহ শুরু হয়। ধাপে ধাপে সরবরাহ বাড়িয়ে বুধবার সন্ধ্যায় চাহিদা অনুযায়ী বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করা সম্ভব হয়। তবে সংশ্লিষ্টরা বলছেন, ইপিজেডের মতো জায়গায় দীর্ঘ সময় চাহিদা পূরণের সক্ষমতা নেই পল্লী বিদ্যুতের। বকেয়া বিলের অভিযোগে ইউনাইটেড পাওয়ারের গ্যাস সরবরাহ বন্ধ করে দেয় তিতাস গ্যাস। কুয়াকাটা সৈকতে পর্যটকদের গলার কাঁটা, সমুদ্রে বিলীন হওয়া পুরনো বিভিন্ন স্থাপনার ভগ্নাংশ এবং পুরনো জিও ব্যাগ। সমুদ্রে নামলেই আহত হচ্ছেন পর্যটকরা। যত দ্রুত সম্ভব এসব কংক্রিটের ভগ্নাংশ এবং জিও ব্যাগ সরানোর দাবি পর্যটকদের। সমস্যা সমাধানে এরই মধ্যে কাজ শুরুর কথা জানিয়েছে প্রশাসন। বছর দুয়েক আগেও কুয়াকাটা চৌরাস্তা থেকে 2 কিলোমিটার দক্ষিণে ছিল সৈকতের জিরো পয়েন্ট। পর্যটন কেন্দ্র ঘোষণার পর সেখানে কিছু স্থাপনা নির্মাণ করে সরকার। জলবায়ু পরিবর্তনের কারণে সমুদ্র পাড়ে ভাঙন দেখা দিলে ক্ষতিগ্রস্ত হয় সেগুলো। পানির নিচে থাকা সেসব স্থাপনার ভগ্নাংশ এখনও সরানো হয়নি। সৈকতের বালু ক্ষয় হয়ে বেরিয়ে এসেছে এসব স্থাপনার বিভিন্ন অংশ। সৈকতের যেসব স্থানে পাউব ও জিও ব্যাগ ফেলেছিল সেগুলো শ্যাওলা জমে পিচ্ছিল হয়ে গেছে। অনেক ব্যাগের স্থানে দেখা দিয়েছে ছোট বড় গর্ত, ফলে সৈকতে আহত হচ্ছেন পর্যটকরা। জিও ব্যাগ আছে, সেগুলো শ্যাওলা পড়া, স্লিপ করে অনেকে আহত হইতে পারে। আমি নিজে আহত হয়েছি। সিমেন্টের কংক্রিট না জানি বিল্ডিং ভাঙা কংক্রিট, হ্যাঁ, এগুলো একটু বড় বড় সাইজ, ঠিক আছে। এগুলো যদি একটু উঠাই ফেলায় তাহলে আমাদের জন্য, পর্যটকের জন্য ভালো হয়। ঈদ উল ফিতরের ছুটিতে সৈকতে নেমে আহত হন 5 শতাধিক পর্যটক। তাই পুরনো স্থাপনার ভগ্নাংশ এবং জিও ব্যাগ সরানোর দাবি ব্যবসায়ীদের। সংশ্লিষ্ট কর্তৃপক্ষগুলোর জন্য এই কংক্রিটের ভাঙ্গা অংশ এবং শ্যাওলাগুলো অপসারণ করে নিরাপদ পর্যটকদের গোসল এবং ভ্রমণ নিশ্চিত করা হয়। এরই মধ্যে পুরনো স্থাপনার ভগ্নাংশ সরানোর কাজ শুরুর কথা জানিয়েছে প্রশাসন। জিও ব্যাগগুলোতে যে শ্যাওলা ধরা আছে, আমরা এই আসন্ন বর্ষা মৌসুমে জরুরি ভিত্তিতে পানি উন্নয়ন বোর্ড যে কাজগুলো করে থাকে, সেখানে পুরনো বস্তাগুলো অপসারণ করে ওখানে নতুন জিও ব্যাগ প্রোটেকশনের জন্য দেওয়া হবে। কুয়াকাটা সৈকতকে নিরাপদ রাখতে এবং সৌন্দর্য বাড়াতে কার্যকরী পদক্ষেপ নেবে সরকার, প্রত্যাশা পর্যটন সংশ্লিষ্টদের। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। সংবাদের এ পর্যায়ে জেনে নেব বাজার দর। রাজধানীর কারওয়ান বাজারে আছেন আমাদের সহকর্মী মেহেদি হাসান। মেহেদি, গত সপ্তাহে আমরা দেখেছিলাম যে বাজার বেশ চড়া ছিল। আজকে পরিস্থিতি কেমন দেখছেন? সবজির সরবরাহ কেমন বাজারে?
জি, যেমনটি আপনি বলছিলেন, আসলে বাজারে চালের দাম কিছুটা কমলেও সবজিতে আসলে এখনো স্বস্তি মেলেনি। চালের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে যেটি সরু বা একেবারে চিকন চাল যেটি, সেটি কেজিতে 2 থেকে 8 টাকা কমেছে। তবে মাঝারি যে চালটি রয়েছে, অর্থাৎ বিড়ি 18, বিড়ি 28 এবং 29, এই চালটির দাম আগের মতোই আছে। এছাড়া স্বর্ণা মোটা যে চালটি, সেটি আসলে 55 টাকা কেজিতে বিক্রি হচ্ছে। এছাড়া সবজির ক্ষেত্রে বাজারে পর্যাপ্ত সবজি রয়েছে, সবজির কোনো ঘাটতি আমরা দেখছি না। তবে বেশিরভাগ সবজি বিক্রি হচ্ছে আসলে 60 থেকে 80 টাকার মধ্যে। তবে কিছু কিছু সবজি বিক্রি হচ্ছে 100 টাকার উপরে। অর্থাৎ আমরা যদি দেখি যে বাজারে কচুরলতি, সজনা এবং ধুন্দল এগুলো বিক্রি হচ্ছে 100 থেকে 120 টাকা। এছাড়া অন্যান্য যে সবজিগুলো রয়েছে, অর্থাৎ পটল, করলা, টমেটো, ঝিঙ্গে, এগুলো আসলে 80 টাকার মধ্যে বিক্রি হচ্ছে। এছাড়া বাজারে মাংসের মধ্যে আমরা যেটা আজকে দেখেছি, ব্রয়লার মুরগি এবং সোনালী মুরগির দাম কিছুটা বেড়েছে, অর্থাৎ কেজিতে 10 টাকা করে বেড়েছে ব্রয়লার মুরগি এবং সোনালী মুরগির দাম। ব্রয়লার মুরগি গতকালও যেটি 180 টাকায় বিক্রি হয়েছে, সেটি আজকে বিক্রি হচ্ছে 190 টাকায়। এছাড়া সোনালী মুরগি যেটি 260 টাকা থেকে গতকাল বিক্রি হয়েছে, সেটি আজকে 280 টাকায় বিক্রি হচ্ছে। এছাড়া মশলার ক্ষেত্রে বাজারে মশলার পর্যাপ্ত সরবরাহ রয়েছে। তবে আমরা যেটা দেখেছি যে এলাচের দামটি একটু বেড়েছে এবং সয়াবিন তেল সহ অন্যান্য যেসব সরবরাহ কোনো ঘাটতি নেই, তবে দাম আগের মতোই স্বাভাবিক রয়েছে। এছাড়া মাছের ক্ষেত্রে আমরা দেখেছি গত সপ্তাহে যেরকম দাম ছিল, মাছের দাম ঠিক সেরকমই আছে। অর্থাৎ আমরা দেখেছি যে কই মাছ বিক্রি হচ্ছে 300 থেকে 320 টাকায়, তেলাপিয়া বিক্রি হচ্ছে 220 থেকে 250 টাকায়, পাঙাশ বিক্রি হচ্ছে 280 টাকায়, রুই বিক্রি হচ্ছে 400 টাকায়। জি, এই ছিল কারণ বাজার থেকে আমার বাজারের সর্বশেষ। কারণ বাজার থেকে জানাচ্ছিলেন আমাদের সহকর্মী মেহেদী। এবার যাচ্ছি রাজশাহীতে, সেখানে আছেন আমাদের সহকর্মী মোস্তাফিজুর রহমান। মোস্তাফিজ, আমরা রাজধানীর বাজার দর সম্পর্কে জানছিলাম, রাজশাহীর বাজার পরিস্থিতি কেমন দেখছেন? সেখানে সবজির সরবরাহ কেমন, পেঁয়াজের দর স্বাভাবিক আছে কিনা? দেখুন, সবজির সরবরাহ এবং পেঁয়াজের সরবরাহ কিন্তু পর্যাপ্ত রয়েছে, কিন্তু সংকট হয়েছে যে এখানে যে কৃত্রিম সংকট তৈরি করেন যে মধ্যস্বত্বভোগী বা সিন্ডিকেট, তারা কিন্তু বরাবরের মতো সক্রিয়, যার ফলে দাম ক্রমান্বয়ে বাড়ে। পর্যাপ্ত এখানে সাপ্লাই থাকার পরেও কিন্তু আমরা দেখেছি যে বাজারে, যেমন আজকে বাজারে যাচ্ছে 40 টাকা 45 টাকা পেঁয়াজ যাচ্ছে, এবং এখানে আদার দামটিও বেশ বাড়তি বলা যেতে পারে। করলা যেটি গত সপ্তাহে ছিল 60 টাকা, এটা আজকে বিক্রি হচ্ছে 80 টাকা। পটল বিক্রি হচ্ছে 70 টাকা, কোথাও মানভেদে 60 টাকাও দেখতে পাচ্ছি। বেগুনের দামটিও বাড়তি, বেগুন বিক্রি হচ্ছে 70 টাকা কেজি, এবং যে লাউ, যে এক পিস লাউ, সেটি কিন্তু 40 থেকে 45 টাকা কেজি বিক্রি হচ্ছে। এবং ওই সবজির দাম বলা যেতে পারে রাজশাহীর বাজারে আজকে মানভেদে 15 থেকে 20 টাকা করে প্রতিটি পণ্যেই কিন্তু বেড়েছে। শুধুমাত্র কমের দিকে রয়েছে আলুর দাম, সেটি 12 থেকে 15 টাকার মধ্যেই কিন্তু মিলছে। এছাড়া সবকিছুই ঊর্ধ্বগতি, যেমন কাঁচামরিচটি ছিল গত সপ্তাহে রাজশাহীর বাজারে ছিল 60 টাকা, এটি আজকে দেখা গেছে কোথাও 100 টাকা, কোথাও 120 টাকা কেজি বিক্রি হচ্ছে। ঠিক ব্রয়লার মুরগির দামের কথা যদি বলা হয় থাকে, ব্রয়লার মুরগির দামটিও বেড়ে গেছে। গেল সপ্তাহে 160 টাকা ছিল, আজকে বিক্রি হচ্ছে 170 টাকা। এবং সোনালী মুরগি যেটি গেল সপ্তাহে 240 টাকা আমরা দেখেছিলাম বিক্রি হতে, কিন্তু আজকে বিক্রি হচ্ছে 260 টাকা, কোথাও 65 টাকাও বিক্রি হচ্ছে। অর্থাৎ মুরগির বাজার দামটিও কিন্তু বেড়ে গেছে। কম আগের মতো স্থিতিশীল রয়েছে ডিমের বাজার, কেননা গেল সপ্তাহে আমরা দেখেছিলাম যে 34 টাকা হালি বিক্রি হচ্ছিল, আজকেও কিন্তু ঠিক একই অবস্থা রয়েছে। অন্যদিকে যদি মাছের বাজারের কথা বলা হয়ে থাকে, মাছের বাজারও সরবরাহ পর্যাপ্ত রয়েছে। মাছ এখানে কোথাও থেকে আমদানি করতে হয় না, উত্তরাঞ্চলের এইখানে স্থানীয় যে পুকুরগুলো আছে, যে জলাশয়গুলো আছে, সেখান থেকে মাছগুলো সরবরাহ করা হয়ে থাকে। তারপরেও কিন্তু এখানে সংকট দেখিয়ে বা সরবরাহের ঘাটতির কথা বলে কিন্তু দাম প্রত্যেকটি ক্ষেত্রে বেড়েছে। যেমন কাতল মাছ যেটি বিক্রি হচ্ছে, সেটি বিক্রি হচ্ছে 300 থেকে 350 টাকা, এবং রুই মাছ বিক্রি হচ্ছে 250 থেকে 300 টাকা বিক্রি হচ্ছে। মিরকা মাছ এবং পাঙ্গাস মাছের দামটিও কিন্তু বাড়তি। অর্থাৎ মানভেদে বলা
বলা যেতে পারে প্রত্যেকটি মাছের ক্ষেত্রেই 50 থেকে 100 টাকা করে কিন্তু বাড়তি রয়েছে। আর চালের বাজারে যদি কথা বলা থাকে, চালের বাজার কিন্তু বরাবরই ঊর্ধ্বমুখী, অর্থাৎ গেল 1 মাস ধরে রাজশাহীতে চালের বাজার ঊর্ধ্বমুখী এবং প্রত্যেকটিতেই যে কেজি বস্তা প্রতি 100 থেকে 150 টাকা বেড়েছিল সেটি কিন্তু অব্যাহত রয়েছে। কোথাও কোথাও 50 টাকারও বেশি চাওয়া হচ্ছে, এটি কিন্তু যারা সাধারণ ক্রেতারা রয়েছেন তারা কিন্তু বলছিলেন। অর্থাৎ সর্বোপরি বলা যেতে পারে, আর তেলের সংকট যদি বলা যেতে পারে, ভোজ্য তেল অর্থাৎ বোতলজাত যে সয়াবিন তেল সেটি কিন্তু সংকট এখনও রয়ে গেছে এবং সেটি এখনও বাজারে পর্যাপ্ত নয়। তবে খোলা সয়াবিন তেল সেটি সরকারি রেট 169 টাকা থাকলেও রাজশাহী বাজারে বিক্রি হচ্ছে 170 টাকা করে। এখন বলা যেতে পারে যে এই সপ্তাহে কিন্তু মানভেদে প্রত্যেকটি সবজিরই দাম কিছুটা বেড়েছে। তবে এখানে যারা ক্রেতারা রয়েছেন তারা বলছিলেন সরকারি নজরদারি যদি কঠোর করা যেত বা মনিটরিং ব্যবস্থা যদি জোরদার করা যেত তাহলে হয়তো বাজার পরিস্থিতি নিয়ন্ত্রণে থাকতো। এ ছিল রাজশাহী থেকে সর্বশেষ। রাজশাহী থেকে বাজার পরিস্থিতি সবশেষ তথ্য জানাচ্ছিলেন সহকর্মী মোস্তাফিজুর রহমান। ফরিদপুরে এবার বাম্পার ফলন হয়েছে পেঁয়াজের বীজের। এই বীজকে কালো সোনা বলে এই অঞ্চলের মানুষ। সেই বীজ উৎপাদন ক্ষেত থেকে ঘরে তোলার কাজে ব্যস্ত সময় পার করছেন চাষিরা। চলতি মৌসুমে অন্তত 500 কোটি টাকা বাণিজ্যের আশা কৃষি বিভাগের। ফরিদপুরের বিস্তীর্ণ মাঠে পেঁয়াজের সাদা ফুল পেকে এখন ধূসর রূপ নিয়েছে। ফলনও হয়েছে বেশ। পেঁয়াজের বীজের দামও ভালো, তাই স্থানীয়ভাবে এর নাম দিয়েছে কালো সোনা। পেঁয়াজের বীজ উৎপাদনের শীর্ষস্থানে রয়েছে এ জেলা। নভেম্বর ডিসেম্বরে আবাদ শুরু হয়ে পরিচর্যার পর এখন ফসল ঘরে তোলার পালা। এই সময়টাই এই বীজ সংগ্রহের কাজে ব্যস্ত সময় পার করছে কৃষক এবং এই কাজের সঙ্গে সম্পৃক্ত দিনমজুররা। এবছর আবহাওয়া অনুকূলে থাকায় ফলন বেশ ভালো হয়েছে দাবি চাষিদের। লেবার কাস্টিং দিয়ে মোটামুটি তাতে আল্লাহ দিলি মনে করেন আমরা খুশি আছি যে মনে করেন আমাদের ফলন খুবই ভালো হয়েছে। এই দানার ভিতরে কালো কালো যে দানা আছে, এই দানাটা বিক্রি অনেক দাম, সেজন্য আমরা এই দানাটা লাগাই। বীজ উৎপাদন করে এলাকার চাষিদের এখন আর্থিক সচ্ছলতা ফিরেছে, হচ্ছেন স্বাবলম্বীও। দানা ক্ষেত করে সবাই লাভবান হয়, এই কারণে এই দানা ক্ষেতটা খুব আগ্রহ করে। আমাদের বীজ সারা দেশে আসা যাওয়া করে এবং বিভিন্ন দেশ থেকে আমাদের এলাকায় দানা নেওয়ার জন্য আসে। কৃষি বিভাগ বলছে গুণগত মান এবং জাত ভালো হওয়ায় এই বীজ জেলার চাহিদা মিটিয়ে আরও 35টি জেলার চাহিদা পূরণ করছে। আমাদের ফরিদপুর থেকে যারা পেঁয়াজ বীজ ক্রয় করে তারা কখনো প্রতারিত হন না। আমরা আশাবাদী যে আগামী দিনগুলো যদি একটু আবহাওয়া ভালো থাকে, কৃষকরা খুব ভালোভাবে তাদের পেঁয়াজের বীজ ঘরে তুলতে পারবে। জেলায় এবছর পেঁয়াজের বীজ আবাদ হয়েছে 1854 হেক্টর জমিতে, যার বাজার মূল্য প্রায় 500 কোটি টাকা। আর বীজের উৎপাদন লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে 964 মেট্রিক টন, যা গত মৌসুমে ছিল 946 মেট্রিক টন। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। রপ্তানিমুখী তৈরি পোশাক কারখানার বাইরে স্থানীয় কারখানাও উন্নত কর্মপরিবেশে গুরুত্ব দিচ্ছে। এমন একটি প্রতিষ্ঠান এক্সক্লুসিভ ক্যান পেয়েছে পরিবেশ বান্ধব কারখানার আন্তর্জাতিক লিড সনদ। অর্থনীতিবিদরা বলছেন বিশ্বায়নের যুগে এ ধরনের কারখানার চাহিদা বাড়বে। এজন্য সরকারি নীতি সহায়তা ও অর্থায়ন সহজ করার পরামর্শ তাদের। রং, খাদ্যপণ্য, প্রসাধনী সহ বিভিন্ন রকম পণ্য বাজারজাতে কন্টেইনার, প্যাকেজিং, অ্যাক্সেসরিজ উৎপাদন করে এক্সক্লুসিভ ক্যান। গাজীপুরে এই কারখানায় তৈরি পণ্যের ক্রেতা স্থানীয় বাজারে ব্যবসা করা দেশি বিদেশি অনেক প্রতিষ্ঠান। কারখানাতে কাজ করেন প্রায় 800 শ্রমিক। দেশের 2 শতাধিক রপ্তানিমুখী পরিবেশবান্ধব পোশাক কারখানার কর্মপরিবেশ এ কারখানার উদ্যোক্তাকেও উৎসাহিত করেছে। তাই সৌরবিদ্যুৎ ব্যবহার, পানির অপচয় রোধ, কারখানা চত্বরে সবুজায়ন সহ নানা সূচক নিশ্চিত করে পেয়েছেন আন্তর্জাতিক লিড প্লাটিনাম সনদ। ইন্ডাস্ট্রির কর্মপরিবেশ, সেখানে স্মোক আছে কিনা, সেখানে দূষিত পানি ডিসচার্জ হচ্ছে কিনা, আমরা রিনিউয়েবল এনার্জি ইউজ করতেছি কিনা, আমরা পানির রিসাইকেল ইউজ করতেছি কিনা, সব কিছু মিলে কিন্তু আমরা যে লিড সার্টিফিকেটটা অর্জন করলাম সেটা দিয়ে আমি আপনার সাথে সুর মিলিয়ে বলতে চাই যে এলডিসি উত্তরণের পরে বা এলডিসি উত্তরণের পূর্বেই আমার এই সার্টিফিকেট আমার বায়ারদেরকে, এবং আমি যখন ইন্টারন্যাশনাল মার্কেটে এক্সপোর্ট করতে যাব তখন এটা আমাকে অবশ্যই একটা অ্যাডেড বেনিফিট দেবে। সারা বিশ্বেই সচেতন ক্রেতারা পণ্যের উৎপাদন প্রক্রিয়া নিয়ে সরব হচ্ছেন। তাই দেশের অন্যান্য খাতে পরিবেশ বান্ধব কারখানা গড়ে তুলতে পোশাক খাতের মতো কর ছাড় সহ নীতি সহায়তার তাগিদ দেন বিশেষজ্ঞরা। ওভারঅল বিজনেস, ম্যানুফ্যাকচারিং সার্ভিসেস, তারপর হলো ইন্টারমিডিয়েট প্রোডাক্টস,
তারা যাতে এই দিকে আরও বেশি এবং দ্রুত ধাবিত হয়, তার জন্য একদিকে পলিসি রেগুলেটরি ইনসেন্টিভ ক্রিয়েট করতে হবে, আরেকদিকে তাদের জন্য এটা সহজ করে তুলে দিতে হবে। টেকনোলজি অ্যাক্সেসের ক্ষেত্রে, অর্থায়নের ক্ষেত্রে, গ্রিন স্কিলস, এগুলো কিন্তু ম্যানেজ করতে আপনার স্পেশালাইজ স্কিলস প্রয়োজন হয়। পর্যবেক্ষকরা বলছেন, পরিবেশ বান্ধব কারখানা স্থাপনে বিনিয়োগ বেশি হলেও পানি, বিদ্যুৎ সহ বিভিন্ন খাতে খরচ কমে, বাড়ে কারখানার উৎপাদনশীলতা ও বাজারে প্রতিযোগিতা সক্ষমতা। হরি সাহা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। আর এই ছিল সকাল ৯টার বিরতিহীন সংবাদে। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবরে বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং এক্সে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।